প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই সময় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। আপনারা জানেন, বাঙালির রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি লাল অক্ষরের তারিখ আছে। এমন একটি তারিখ হচ্ছে 1972-এর 10ই জানুয়ারি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এদিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। জাতির পিতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। এ বিষয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের আজকের অতিথি দুজন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা, এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর হারুনা রশিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক দিনে আপনাদের দুজনকে পেয়ে আমরা আনন্দিত, এবং আজ এই বঙ্গবন্ধুর যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, দুইজনই আপনারা প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে। বিশেষ করে ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাই, আপনি সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো তো আপনার মনে পড়ছে, সেটা যাওয়ার আগে যদি আমাদেরকে একটু বলেন যে এই যে 10ই জানুয়ারি আমরা পালন করি, এই দিনটার তাৎপর্য আপনাকে কিভাবে, মানে তাৎপর্যটা কিভাবে দেখেন? একটা কথায় বলতে গেলে বলতে হয় যে আমাদের 16ই ডিসেম্বর যে বিজয় রচিত হয়েছিল, সেই বিজয় পরিপূর্ণতা পেল যখন বঙ্গবন্ধু 10ই জানুয়ারিতে ফিরে এলেন। তখন যে কথাটা আমি ওই যুদ্ধ চলাকালীন সময়েও এ কথাটা বলেছিলাম আমাদের একজন ক্যাবিনেট মেম্বার, আমাদের যিনি ফরেন অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলেন তৎকালীন সময়ে, খন্দকার মুশতাক সাহেবকে। কারণ ওই সময় আমি ওনার যখন বিচার শুরু হয়েছে, তখন আমি তাজউদ্দিন সাহেবকে বলেছিলাম যে আমি একটা ওপিনিয়ন সংগ্রহ করতে চাই একজন ইন্টারন্যাশনাল জুরিস্টের কাছ থেকে, যে ট্রায়ালটা অবৈধ। তো আমি বলেছিলাম যে আমি শন ম্যাকব্রাইটের কাছে একটা ওপিনিয়ন চাইতে পারি থ্রু আমাদের যে সলিসিটর ছিলেন, আমি যখন ইংল্যান্ডে প্র্যাকটিস করতাম সেই সময়, আমার পাসপোর্ট ইম্পাউন্ড করে দেওয়ার ফলে। তো সেই সলিসিটরের মাধ্যমে আমরা একটা শন ম্যাকব্রাইট, যিনি ইন্টারন্যাশনাল জুরিস্ট, তার কাছে লিখেছিলাম যে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে ট্রায়ালটা ইলিগাল এই কারণে যে জেনেভা কনভেনশনস ভায়োলেশন হচ্ছে, কারণ হি ওয়াজ নট এ কম্ব্যাটেন্ট ফোর্স। সাথে তাকে কী করে মিলিটারি ট্রাইব্যুনাল বিচার করবে। তো সেই ওপিনিয়নটা যখন এলো, তখন আমি তাজউদ্দিন সাহেবকে বললাম যে ওপিনিয়নটা আমি পেয়েছি, আমি যেটা বলেছিলাম কনফার্ম করে তিনি সেই ওপিনিয়নটা দিয়েছেন। তো উনি বলেন যে আপনি মুশতাক সাহেবের সাথে কথা বলেন। তো আমি জানি না কেন সেটা বলেছিলেন। মুশতাক সাহেবের কাছে যখন গেলাম, তখন উনি দেখে বলছেন, বা না দেখেই প্রায় বলছেন আমার কাছে শুনেই, যে মিস্টার ইসলাম, ইউ হ্যাভ টু ডিসাইড হোয়েদার ইউ ওয়ান্ট বাংলাদেশ অর ইউ ওয়ান্ট শেখ মুজিব। তার মানে যে শেখ মুজিব ইজ ইনকমপ্লিট উইদাউট বাংলাদেশ, অ্যান্ড বাংলাদেশ ইজ ইনকমপ্লিট উইদাউট শেখ মুজিবুর রহমান। তো সেইটাই আমি মনে করি বাস্তবে সেটাই ছিল আমাদের কাছে। অথবা আমাদের স্বাধীনতাটা কিন্তু সম্পূর্ণ ছিল না বঙ্গবন্ধুকে ফিরে না পাওয়া পর্যন্ত। সেদিক থেকে আমি মনে করি যে আমাদের স্বাধীনতার যে সংগ্রাম, সেটার পরিপূর্ণতা লাভ করেছিল বঙ্গবন্ধুর ফিরে আসার মাধ্যমে। সেজন্য 10ই জানুয়ারি, আপনি যেটা খুব সঠিকভাবে বলেছেন, যে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ পঞ্জিকাতে তার ভিতরে এটা। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। প্রফেসর ডক্টর হারুনা রশিদ, আপনি রাষ্ট্রবিজ্ঞানী এবং আপনি অনেক লেখালেখি, আপনি অনেক বই, রাজনীতি সেই 6 দফা থেকে আরম্ভ করে এত বই, যেটা কিছুক্ষণ আগে বেশ আমিনুল ইসলাম বলছেন যে আপনি এত লিখছেন যে আমরা পড়ে শেষ করতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত কন্ট্রিবিউশন করছেন তার জাতির জন্য। কিন্তু আপনি এই তাৎপর্যকে, 10ই জানুয়ারির তাৎপর্য, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি বক্তব্যের শুরু দিই। আজকে 10ই জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বা হোম কামিং ডে। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা, স্বাধীন বাংলার রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। আমি শ্রদ্ধা জানাই 1971 সালে মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ লোক আত্মাহুতি দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় 4 নেতা
যারা 1975 সালের 3রা নভেম্বর যা আমাদের সেই ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে ঘাতকদের হাতে নিহত হয়েছিলেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব যথার্থই বলেছেন। তো আমি যদি আরেকটু পেছনে যাই যে এই 10ই জানুয়ারি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন, তো অতি সংক্ষেপে যদি বলি যে বাঙালির জাতির ইতিহাসে অন্তত 1000 বছর ধরে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে, স্বপ্ন দেখেছে। আমরা সেই পাল সেনদের কথা তো সকলেই জানি, সেটা যদি বাদও দিই 1203 সালে থেকে শুরু করে সেই তুর্কি, এরপর আফগান, মুঘল, ব্রিটিশ, পাকিস্তানি এদের শাসনে আমরা ছিলাম প্রায় 1000 বছর ধরে। এই যে বিদেশি বিজেতীয় শাসন, এর বিরুদ্ধে বাঙালির যে যদি বলেন মুক্তির যে স্বপ্ন বা সংগ্রাম, সেটা কিন্তু কোনো না কোনো ফর্মে চলমান ছিল। এক। দ্বিতীয়, চর্যাপদ থেকে শুরু করে বাংলা ভাষার এবং সাহিত্য সংস্কৃতির যে বিকাশ বিস্তৃতি ঘটেছে, ধাপে ধাপে ঘটেছে। তো এইগুলোর মধ্যে দিয়ে একটা জাতিসত্তা বোধও আস্তে আস্তে গড়ে ওঠার হচ্ছে। কিন্তু এই বাঙালির 1000 বছরের যে জাতি গঠনের যে ইতিহাস, তার মধ্যে আমরা স্বাধীন জাতিরাষ্ট্র সেটা আমাদের কখনোই ছিল না, আমরা স্বাধীন জাতিও ছিল না। ইতিহাসের সর্বপ্রথম 1971 সালের 16ই ডিসেম্বর জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন জাতি হিসাবে আমাদের বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে, আমরা লাভ করি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। কাজেই যে কথা বলেছিলেন যে এই দিবসটির গুরুত্ব কোথায়, এই দিবসটির গুরুত্ব একাধিক গুরুত্ব রয়েছে। তার মধ্যে একটি হলো যে এই দিনই কিন্তু এক অর্থে যদি বলি যে আমাদের যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা স্বপ্ন সেটা পরিপূর্ণতা লাভ করেছে। এখন যদি আমি আসি যে এটা হলো ঐতিহাসিক গুরুত্ব, এটা মনে হবে যে শুধু বঙ্গবন্ধুর হোম কামিং না, হোল বাঙালি জনগোষ্ঠী যে একটা জাতিতে পরিণত করেছেন বঙ্গবন্ধু, তাদেরও যেন স্বগৃহে স্বাধীন দেশে প্রত্যাবর্তন করেছে তার মধ্যে দিয়ে। এক। সেকেন্ড যারা বলেছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব যথার্থই বলেছেন, এবং যে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং আমাদের স্বাধীনতা এক এবং অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। 1971 সালে পরে মুক্তিযুদ্ধ, 71 মুক্তিযুদ্ধের পরে আপনি তো জানেন যে কি একটা বিধ্বস্ত দেশ, চারিদিকে অস্ত্র, এবং তৎকালীন যে সিচুয়েশন, তখন একটা ওয়াইড স্পেকুলেশন বা এপ্রিয়েশন ছিল যে কি আমাদের হবে, একটা অনিশ্চিত অবস্থা। তো এবং বাংলাদেশের অস্তিত্ব নিয়েও কিন্তু তখন একটা যদি বলেন প্রশ্নবোধক ছিল, সেখানে ছিল যে বাংলাদেশ একটা বড় ধরনের সংশয় সংকটের মধ্যে দিয়ে হয়তো হবে এবং অস্তিত্বের একটা হুমকির মুখে, কেন সেই লিডারশিপ কোথায়। তখন 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে তারপর লন্ডন হয়ে দিল্লি হয়ে যখন ঢাকায় পুরানো এয়ারপোর্ট, এই আমাদের যে তেজগাঁ এয়ারপোর্ট, সেখানে যখন সেই বিমানে যখন এখানে অবতরণ করলেন, ঠিক একই দিন লন্ডন থেকে প্রকাশিত বিখ্যাত পত্রিকা জানেন যে দি গার্ডিয়ান, সেই গার্ডিয়ান পত্রিকা একটা এডিটোরিয়াল লাগলো, এবং সেই এডিটোরিয়ালের ভাষাটা ছিল যে ওয়ান্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেপস আউট অ্যাট ঢাকা এয়ারপোর্ট, দি নিউ রিপাবলিক বিকামস এ সলিড ফ্যাক্ট। যেটা আমাদের ব্যারিস্টার ভাই বলেছেন যে বঙ্গবন্ধু যখন আসলেন তখন যেন আমাদের স্বাধীনতা এটা একটা পরিপূর্ণতা লাভ করলো এবং বাংলাদেশ একটা সুদৃঢ় ভিত্তির উপর লাভ করলো। কাজেই এখানে কিন্তু আমরা একটা মানে গুরুত্ব যেটা বললাম যে একটা হলো ঐতিহাসিক গুরুত্ব, যে আমার যে স্বাধীনতা এবং স্বাধীনতার জন্য যে আন্দোলন সংগ্রাম স্বপ্ন, আর হলো বঙ্গবন্ধুর হোমকামি, এই দুটো নিয়ে একটা বিশেষ অবস্থান সৃষ্টি হয়েছে আমাদের জাতীয় ইতিহাসে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার আমিরুল ইসলাম। আমার মনে হয় যে দুইজনই এই যে যখন আমরা বঙ্গবন্ধুর হোম কামিং ডে স্বদেশ প্রত্যাবর্তনের কথা বলছি, তখন আপনাদের স্মৃতিতে সেই জল করে উঠছে আবারও। তা আমরা একজন সাংবাদিক কামাল লোহানী, উনি বেতারে তখন ধারাভাষ্য দিয়েছিলেন বঙ্গবন্ধুকে যখন সৈয়দ উদ্যানে নিয়ে আসা হয়, তিনি কিভাবে বিষয়টা দেখেছেন সেটা একটু শুনে আসি, তারপর আপনাদের স্মৃতিচারণে যাব। 10ই জানুয়ারি 1972 যখন তিনি ফিরে আসবেন বলে আমরা শুনতে পারলাম, আমি তখন বাংলাদেশ বেতারের দায়িত্বে ছিলাম, এবং 10ই জানুয়ারিতে আমরা ঠিক করলাম যে ঢাকায় তখন তেজগাঁয় বিমানবন্দর ছিল, ওই বিমানবন্দরে আমরা চলতি ধারা বিবরণী দেওয়ার ব্যবস্থা করব। 10ই জানুয়ারি যখন তেজগাঁ বিমানবন্দরের ওই একতলা বিল্ডিং এর উপরে ছোট্ট একটা
ছাতের উপরে দাঁড়িয়ে দৃষ্টির সীমানায় এসে হাজির হলো একটি শ্বেত শুভ্র একটা উড়োজাহাজ তেজগাঁও বিমানবন্দরে এসে নামলো। চতুর্দিক থেকে স্লোগান দিতে আরম্ভ করলো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। বিমানের দরজায় এসে যখন দাঁড়ালেন বঙ্গবন্ধু, স্বভাবসুলভভাবে তার যে চুল সেটাকে তিনি সরিয়ে দরজায় এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পর তাজউদ্দিন আহমদ প্রথম গিয়ে তাকে গলায় মালা দিয়ে বরণ করলেন এবং বঙ্গবন্ধুর বুকের মধ্যে তার মাথাটাকে দিয়ে সে প্রচণ্ডভাবে কাঁদতে আরম্ভ করলেন। আনন্দে উদ্বেলিত হয়ে সেই কান্না শুরু হলো এবং বঙ্গবন্ধুরও তখন আনন্দ অশ্রু ঝরছে। নিচে রানওয়েতে একটা হুইল চেয়ারে তাঁর বাবা শেখ লুৎফর রহমান তিনি অপেক্ষা করতেন ছেলের জন্যে। সেই বিজয়ী ছেলে তখন উড়োজাহাজের সিঁড়ি বেয়ে বাবার কাছে গেলেন, সালাম করলেন এবং তার দোয়া এবং স্নেহ লাভ করলেন। এই দৃশ্যগুলো আবেগময় দৃশ্য এবং এই আবেগে আপ্লুত সমস্ত দৃশ্যের বর্ণনা যখন আমরা নিজেরা করছি তখন আমাদের শরীরে একটা শিহরণ প্রচন্ড রকম ভাবে। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে একটা ট্রাকে, খোলা ট্রাকে করে তাকে রেসকোর্স ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ট্রাকটা যখন যাচ্ছে আমরা পেছন ফিরে যখন তাকালাম, যে অবস্থা দেখলাম সেটা হলো যে রাস্তা, ফুটপাত, বাড়িঘর, ছাদ, জানালা, গাছ, গাছের ডালে ডালে সমস্ত মানুষ। সে একটা অদ্ভুত দৃশ্য যেটা আজকে এমনি বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছিল যে যেন সত্যিকার অর্থে একটা সমুদ্রের মধ্যে তরি ভেসে যাচ্ছে। তখন তো সমস্ত মানুষ উদ্বেলিত হয়ে উঠল। শুধুমাত্র মানে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বলে দাবি করি তারাই নয়, যারা অবরুদ্ধ বাংলাদেশে এতদিন মানে মৃত্যুর প্রহর গুনছিল তারা পর্যন্ত আনন্দে উদ্বেলিত হয়েছে যে শুধুমাত্র দেশ মুক্ত হয়নি, নেতা মুক্ত হয়ে দেশে ফিরে আসছেন আমাদের মধ্যে, আমরা তাকে ফিরে পাচ্ছি আবার। এই যে পাওয়ার আনন্দ, এই আনন্দটা সেদিন সমস্ত মানুষকে আপ্লুত করে তুলেছিল। জি, বেশ আমিরুল ইসলাম, যে খোলা ট্রাকের কথা কামাল লোহানী বললেন, সেই ট্রাকে তো আপনিও ছিলেন, এই ট্রাক নিয়ে আপনারা আনতে গিয়েছিলেন। সেদিনের স্মৃতি যদি একটু দর্শকদের সাথে একটু শেয়ার করেন। আমাদের শেয়ারিংটা যদি এভাবে করি যে যখন আমরা খবরের প্রত্যাশা আছে যে বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তাটা এবং তিনি ফিরে আসার বিষয়টা, তখন একটা দায়িত্ব আমার উপরে বর্তিয়েছিল যে ওখানে এক্সিস্টিং যে আমাদের বিদেশি ডিপ্লোম্যাটিক মিশনগুলো ছিল তাদের সাথে যোগাযোগ করা এবং একটা প্রেশার তাদের হোম গভর্নমেন্টে দেওয়ার। পার্টিকুলারলি আমি ব্রিটেনের ইউকের এক কনসাল জেনারেল ছিলেন তার কাছে গিয়েছিলাম, অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের কাছে গিয়েছিলাম। অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল তো একেবারে বুকে জড়িয়ে ধরে বলে যে আই এম এ ফ্রিডম ফাইটার অলসো, এবং উনি রিয়েলি আমাদের মুক্তিযোদ্ধাদের থাকতে দিতেন, অস্ত্রশস্ত্র ব্যবস্থা করে দিতেন, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখতেন। হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। তো তিনি গেলেন, কিন্তু যখন ব্রিটিশ কনসাল জেনারেল ছিলেন তার নাম মিস্টার ব্রিটেন। তো মিস্টার ব্রিটেনকে উনি আমাদের ক্রিসমাস ডেতে গিয়েছিলাম, যে দ্যাট উইল বি নাইস অকেশন, একটা গিফট নিয়ে গিয়েছিলাম। তো তিনি আমাকে সতর্কতা এত অবলম্বন করলেন যে আমাকে ভেতরে না ঢুকতে দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বললাম। আচ্ছা আচ্ছা। তো সে করতে চাইছে যে আজিব আমাকে যদি ওখানে ঢুকতে দেয় তো তাহলে পরে বোধহয় একটা রেকগনিশনস হয়ে গেল। তাই বলে যে দেখো তোমার সরকারের কাছে মেসেজ পাঠাও যে আমাদের নেতা এখনো বন্দী আছেন এবং তার নিরাপত্তা এবং নিরাপদ দেশে প্রত্যাবর্তনের জন্য তোমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে চাপ দেওয়া বিষয়। তো উনি এটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। তো এরকম আরও দু একটা জায়গাতে ফ্রেঞ্চ কনসাল জেনারেল খুব অত্যন্ত, সেও একজন ফ্রিডম ফাইটার, তার স্ত্রী আরও বেশি এরকম অবস্থার ভিতরে ছিলেন। তো যখন আমরা খবর পেলাম যে উনি করাচি থেকে ইংল্যান্ডে নামবেন, তো প্লেনটা ওখানে আসছে, তখন আবার আমি মিস্টার ব্রিটেনকে ফোন করলাম যে আমাদের
leader, the president of Bangladesh, he's on his way to London, as you know. So I want you to give me regular informations about his where he's staying and all that. তখন বলছে, oh heavens, no, মানে সে কোনো খবর নাই এইভাবে। তাহলে there are many things in between the earth and the heaven, Mr. Horatio, you may not know. শেক্সপিয়ারের কোটটা দিলাম। তো তোমার স্বর্গমর্তের ভিতরে অনেক কিছু আছে, আমি মর্টালসরা জানবে না, তো তুমি খবর দাও। তারপর থেকে যে শুরু হলো যে উনি 3 বেলা আমাকে চিঠি লিখে পার্টিকুলার খবর দিতেন। তারপর উনি শুতে বিশ্রাম করতে গেছেন, এখন হোটেলে ক্ল্যারেজে আছেন। তারপরে প্লেনে ওঠার পরও প্লেনটা কখন আসছে, এবং তারপরে এবার যখন ওটা ইয়েতে ওই প্লেনে ফুয়েল নেওয়ার জন্যে যখন নেমেছে ওই দ্বীপটা আপনার সেখানেও গ্রিসের পাশের যে দ্বীপ, সাইপ্রাস, তার সেখানে সাইপ্রাসে ফুয়েল রিফিলিং হচ্ছে, সেটারও খবর আমাকে জানাচ্ছে। সো ইট ওয়েন্ট কন্টিনিউয়াসলি। তো এবং যখন দেখেছে যে প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন তিনি নিজে তাকে স্বাগত জানাচ্ছেন, এবং উনি তার যে সামার হাউসে উনি ছিলেন সেখান থেকে বঙ্গবন্ধু এসছেন বলে উনি সেটা শর্টকাট করে উনি 10 ডাউনিং স্ট্রিটে ফিরে আসলেন। তো ওখান থেকে উনি নিজে যে ওনার গাড়ি থেকে নামিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসছেন। এই সমস্ত বিষয়গুলো তো আপনাদের ইতিমধ্যে জানা আছে, ছবি টবি এগুলো আপনারা দেখেছেন। তো সেই দিক থেকে অ্যাকচুয়ালি এন্টায়ার ওয়ার্ল্ড ওয়াজ ওয়েটিং ফর হিজ রিটার্ন। এবং আমরা তো প্রথম যখন যাই দিল্লিতে, তখন আমাদের তো প্রথম কথাই ছিল যে বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তা বিধান করার জন্য সমস্ত ক্যাপিটালগুলোতে আমাদের সেই লবিটা চালানোর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলার সময় এটাকে 1 নম্বর এজেন্ডা হিসেবে আমরা দিয়েছিলাম। এবং সেইটাই কিন্তু পরবর্তীতে ঘটল যে সমস্ত জায়গা থেকে তাকে যেমন তার মুক্তির দাবিটা খুব জোরদার হয়ে উঠল। এবং তার সপ্তাহখানেক পরেই দেখলাম যে টাইম ম্যাগাজিনে ফ্রন্ট কভারে বঙ্গবন্ধুকে তারা তার পোর্ট্রেটটা দিয়ে নিউজ করেছে। অতএব এন্টায়ার কান্ট্রির মোবিলাইজেশনসটা সেই অর্থে হয়েছিল। এবং 2টি নাম তো খুবই পপুলার হয়েছিল, একটা হচ্ছে যে শেখ মুজিব, আর হচ্ছে বাংলাদেশ শুধু তো গানই তৈরি করলো তারা, এবং শেখ মুজিব। আমি যখন পরে গেছি, বঙ্গবন্ধু আমাকে পাঠিয়েছেন নিউ ইয়র্কে, ইউনাইটেড নেশনসে আমাদের ডেলিগেশনস আমাকে হেড করে পাঠিয়েছেন। আমি ট্যাক্সিতে যাবো বলে, কোন তোমার দেশ কোথায়, ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করছে, বললাম বাংলাদেশ। বাংলাদেশ, দ্যাটস দ্য ল্যান্ড অফ শেখ মুজিব। হ্যাঁ, বাংলাদেশ ইজ এ সং। তো এই যে একটা ইন্টারন্যাশনাল যে মোবিলাইজেশন হয়েছিল, যেটা আমি দেখলাম যে বঙ্গবন্ধু বন্দি শেখ মুজিব it became more powerful than free শেখ মুজিব। মানে বন্দি থাকা অবস্থাটা কীভাবে, যে যখন আমরা ইন্ডাক্ট করতাম বিভিন্ন জায়গায় বা মুক্তিযোদ্ধাদের বা যাদেরকে রিক্রুট করা হয়েছে তাদের ট্রেনিংয়ের সময়, যে বঙ্গবন্ধুর বক্তৃতারা বাজিয়ে যখন তাদেরকে বলা হতো যে তোমরা প্রত্যেকে আজকে শেখ মুজিব তিনি নাই, তোমরা প্রত্যেকে শেখ মুজিব, তখন তারা যে একটা ইন্সপিরেশনস নিয়ে যেত তাদের মানে শেখ মুজিব ওয়াজ অলসো এ ওয়ার ক্রাই ফর বেঙ্গলি ফ্রিডম ফাইটার্স। যে আপনার কাছে আমরা প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, ওই 10ই জানুয়ারি আপনি এয়ারপোর্টে গিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আপনি সেখান থেকে হেঁটে ওই সৈয়দ উদ্যান এসেছেন রেসকোর্স ময়দানে ভাষণ শোনার জন্য। তো সেদিনের সেই স্মৃতি আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে 1972 সালের 10ই জানুয়ারির যে বঙ্গবন্ধুর হোমকামিং এবং সেই যে স্মৃতিময় ঘটনাবলী এখনও স্মৃতিতে ভাসে, এবং স্পষ্টভাবেই আমি সব কিছু স্মরণ করতে পারি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরে বরিশালে তখন আমি ছিলাম, হঠাৎ বিবিসিতে নিউজ হলো যে বঙ্গবন্ধু মুক্ত হয়েছেন 8 তারিখে, যেটা হলো লন্ডন হয়ে তিনি আসবেন। আমরা 3 বন্ধু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
এবং 2 জন প্রয়াত। একতলা একটা লঞ্চ। এখন তো বরিশালে যেতে কয় তারিখে রওনা দিলেন? এটা রওনা দিলাম তখন হলো 7 তারিখে, 6 তারিখ দিয়ে হবে, মানে জি, জানুয়ারির। একতলা লঞ্চ। একতলা লঞ্চে তো বরিশালে এখন আর যাওয়া আসা কেউ করে না, কিন্তু ওই সময় তো আর লঞ্চ নাই। লঞ্চের নামও মনে আছে জগনু নামে একটি লঞ্চ। আচ্ছা আচ্ছা। এবং এটা হলো একটা অ্যাডভান্সার, যে ঢাকায় পৌঁছতে হবে এবং বঙ্গবন্ধু যখন আসবেন ওখানে থাকতে হবে। 3 জনে আমরা সেই লঞ্চে করে মেঘনা পদ্মা ঠেলে তারপর আমরা ঢাকায় নেমে 10 তারিখে ঢাকায় ছিলাম বাসায়, আমার এক আত্মীয়ের বাসায়। সেখান থেকে 10 তারিখে চলে গেলাম এয়ারপোর্ট। তো যেটা হলো তেজগাঁ এয়ারপোর্ট, এখন বিমান বাহিনী ব্যবহার করে যে অফিসটা, ভবনটা, যেটা আগে পাবলিক সার্ভিস কমিশনে ছিল, ওইটাই ছিল টার্মিনাল যদি বলেন। তো আমরা ওখানে একেবারে কাছে পৌঁছে গেছি। 1:30টার দিকে, বেলা 1:30, 1:45টার দিকে দেখলাম যে একটা সাদা প্লেন এসে ওখানে 2-1টা রাউন্ড দিল আকাশে। এটা হলো ব্রিটেনের যে রয়্যাল এয়ারফোর্সের প্লেন, সেই প্লেনে এসে তিনি ল্যান্ড করলেন। ল্যান্ড করার পরে তারপর যে আনুষ্ঠানিকতা যেটা আছে, যেটা ব্যারিস্টার আমরুল ইসলাম সাহেব বললেন, তো সেইটা সেরে যখন বঙ্গবন্ধু বেরোয় আসলেন, বেরোয় আসার পরে সেখানে চারিদিকে স্লোগান উঠল স্বাভাবিক, যে স্বাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এই ধরনের স্লোগান। ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে মাল্যভূষিত করলেন। ঢাকা শহর তো প্রায় খালি বলা যেতে পারে, তারপরও লক্ষ লক্ষ লোক, মানে মনে হয় যে ঢাকা শহরে আর কেউ বাসায় ছিল না। তো ওখানে জড়ো হলো একটা ট্রাক, খালি ট্রাকে তিনি উঠলেন। অন্য আমাদের জাতীয় 4 নেতা তারা ছিলেন, এবং সেখানে এক কর্নারে দেখলাম শেখ কামাল দাঁড়িয়ে আছে, ছবিতে দেখবেন, এবং ছাত্র নেতৃবৃন্দও ছিলেন। তো ট্রাক ওখান থেকে শুরু করলো এই রেসকোর্স, আজকে যে সরোয়ার্দী উদ্যান, তার উদ্দেশ্যে। তো আমরা একেবারে ট্রাকের পাশে ক্লোজ, এবং আমি এখনও স্মরণ করছি যে ট্রাকের সামনে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে চরমপত্র পাঠক এমআর আক্তার মুকুল, যিনি প্রয়াত, তিনি এটা বাইসাইকেলে করে যাচ্ছিলেন সামনে সামনে, এটাও মনে করতে পারি। ট্রাকের পিছনে সামনে 2 দিকে শুধু মানুষ, জনস্রোত। ট্রাক চলছে রেসকোর্সের উদ্দেশ্যে, আমরাও চলছি। এবং রেসকোর্স সেই পুরানো যে এয়ারপোর্ট, সেখান থেকে ধরেন 1.5-2 কিলোমিটার হবে, এত হবে, কিন্তু আমাদের সময় লাগলো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। তো আপনি তো সাথে সাথেই বঙ্গবন্ধু ট্রাকে এই রেসকোর্স ময়দানে আসলেন এবং বঙ্গবন্ধু সেখানে এসে ভাষণ দিলেন। বঙ্গবন্ধু যে কতগুলো ভাষণ দিয়েছেন তার জীবদ্দশায়, 7ই মার্চের যে ভাষণ, 10ই জানুয়ারি যে ভাষণ, সেটাও সংক্ষিপ্ত, এবং আমরা দেখি যে এই ভাষণটা অনেকটা দিক নির্দেশনামূলক, এবং কি করতে হবে, একটা রাষ্ট্রের চরিত্র কি হবে, আদর্শ কি হবে, সেগুলোও তিনি বললেন। কিন্তু তার ভাষণ শুনে মনে হয় না যে তিনি আসলে বাংলাদেশের সাথে এতদিন কারাগারে বিযুক্ত ছিলেন। সেই দিনের কথাগুলো যদি একটু বলেন। এটাতে ওনার ভাষণের বিষয়টা আসার আগে 2টো বিষয় জাস্ট উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে উনি নামার পরেই রাষ্ট্রীয় মর্যাদায় যে গার্ড অফ অনারটা দেওয়া হয়, সেটা জেনারেল ওসমানী, উনি সেই গার্ড অফ অনারটা দেন। আর এটা খুব একটা ইম্পর্টেন্ট ইভেন্ট। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওনার পিতা সেখানে উপস্থিত ছিলেন, যেটা অলরেডি বলেছেন, এবং সেখানে শেখ কামাল, সেও উপস্থিত ছিলেন। কিন্তু আরেকজন যিনি উপস্থিত থাকতে পারেননি বা ছিলেন না, তিনি অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে 18 নম্বর রাস্তায়, তখন 32 নম্বর বাড়িতে প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে, 18 নম্বরে সেখানে একটা বাড়িতে তিনি থাকতেন, একতলা একটা বাড়িতে, বেগম মুজিব। অতএব এই বেগম মুজিব যে ওখানে অপেক্ষা করছেন, সেই অপেক্ষার বর্ণনাটা দেওয়া প্রয়োজন। তাকে যখন আমি ভারতবর্ষ থেকে ফিরে আসার পর দেখা করতে গেলাম, তখন তাকে আমি বললাম যে দেখুন, আপনি বঙ্গভবনে থাকবেন, কারণ আপনি প্রেসিডেন্টের স্ত্রী। তখন বললো, ভাই আমি এখান থেকে কোথাও নড়ব না, আমাকে একমাত্র মুক্ত করতে পারে তিনি যখন ফিরবেন তখন আমি মুক্ত, তাকে আমি বাড়ি থেকে বেরোবে না, যেখানে ছিলাম আমি সেখানেই থাকবো। তো তিনি কিন্তু তখন একটা রেডিওতে ওই ধারাভাষ্য শুনছেন, একটা ছোট টেলিভিশন ছিল কিনা আমি ঠিক জানি না, কিন্তু ধারাভাষণ শুনছেন। তো এইটা
তার পারিবারিক যে অনুভূতিগুলো সেটা এত ক্রিটিক্যাল, এত উষ্ণ, এত যে বেগম মুজিব তিনি তার যে কি উদ্বেগ এবং ব্যাকুলতার সে বিষয়টা খুবই পরিধানযোগ্য। তিনি নিভৃতে 9টি মাস এই অবস্থার ভিতরে ছিলেন, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়েছে চলে, এবং কামাল চলে গেছে, সে যাওয়ার সময় তার নানা বিপদের ইতিহাস সেটা তো আপনারা জানেন, এবং তিনি যে সেখানে যুদ্ধে যোগদান করেছেন। তাদের পরিবারের দিক থেকেও যে কামাল সেখানে তাকে বলা হলো যে আপনাকে একটা এক্সিকিউটিভ পোস্টে কোথাও রাখা হবে, তাকে না ট্রেনিংয়ে গেছে, যুদ্ধে গেছে, অর্থাৎ সেখানে সেইটা করবার জন্য সে দৃঢ়পণ হয়ে গেছে। তো সেখানে আপনি যেটা বললেন যে বক্তৃতাতে যেটা বলেছিলেন, এটা আমি মনে করি 7ই মার্চের ভাষণে যেমন তিনি একটা দিক নির্দেশনা দিয়েছিলেন যে কি কি করতে হবে, কি কি মুহূর্তে ইত্যাদি, ঠিক একই রকমের দিক নির্দেশনা তিনি সেদিন জাতিকে দিয়েছিলেন। এবং সেখানে বলেছিলেন যে আজকে আমাদের যে আমাদের যে বিজয়, সেই বিজয়ের সময় তিনি বলেছেন যে আজকে হিন্দু, মুসলিম, এবং তার বলে যে বাঙালি অবাঙালিরাও আমাদের ভাই, হ্যাঁ, অতএব সবাইকে যিনি একটা ইন্টিগ্রেট করলেন এবং সেইভাবে যে শান্তি শৃঙ্খলাটার যে বিষয়টার উপরে জোর দিলেন। এবং সেই সাথে তিনি আরও বললেন যে আমার দেশটা কেমন হয়তো কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তাদের যে অর্থনৈতিক সামাজিক যে মুক্তির বিষয়টা সেটা কিন্তু সেখানে উনি বললেন। আর পাশাপাশি তিনি এটাও বললেন যে এই ভুট্টোকে একটা মেসেজ দিলেন যে স্বাধীন হয়েছে, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। এই যে বিষয়গুলো তিনি বললেন, এবং তিনি একটা আন্তর্জাতিক জায়গাতেও তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলেন, জনগণ এবং সরকার, অতএব আমেরিকার জনগণকে তিনি জনগণের কথা বলছেন। এবং তিনি অন্যান্য দেশের সরকারকে, শ্রীমতী ইন্দিরা গান্ধী দিয়ে শুরু করে সকলকে, এবং প্রেসিডেন্ট পদগর্নি রাশিয়ার, সকলকে তিনি অ্যাকনলেজ করেছেন। তো সেদিক থেকে একটা খুব কম্প্রিহেন্সিভ বক্তৃতা, আন্তর্জাতিক দিকটাকে অত্যন্ত কেয়ারফুলি তিনি সেটা এমনভাবে হ্যান্ডেল করেছেন, এবং আমাদের নীতি লক্ষ্য কি হবে, আমাদের অন্যান্য দেশের সাথে সম্পর্ক কি হবে, সে সমস্ত জিনিসগুলোই কিন্তু, এবং আমাদের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের ইয়ে থেকে মুক্তি পাওয়ার বিষয়টা। আর আরেকটি জিনিস যেটা আমার খুবই প্রাণ স্পর্শ করে, যে উনি বাঙালিকে নিয়ে যে গর্বটা করেছিলেন, গর্বিত বাঙালি, এবং সে গর্বটা কিভাবে করলেন, যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি বলেছিলে কবিগুরু যে প্রথমে হেমুগ্ধ জননী, 4 কোটি বাঙালির হেমুগ্ধ জননী, বাঙালি করিয়া রেখেছ তারে বাঙালি করিয়া মানুষ করুনি। তো তিনি যেভাবে বললেন, আমার মনে হয় যে 15ই আগস্টে যখন ঘাতকরা তাকে হত্যা করল, তখনও কি তিনি ভেবেছেন যে বাঙালি মানুষ হয়েছে? তো সেই জায়গাটা আজকেও আমি ভাবি একইভাবে, যে যিনি যে আদর্শের উপরে মানবতাবাদী রাজনীতি, তিনি মানবতাবাদী রাজনীতি, একদিকে তিনি কম্বিনেশন বলা যেতে পারে, যে মহাত্মা গান্ধীর যেমন অসহযোগ আন্দোলন তিনি একটা জায়গায় নিয়ে গেছিলেন, সেই অসহযোগ আন্দোলনটাকে ইয়েতে পরিণত করেছিলেন, একটা মুক্তিযুদ্ধে পরিণত করেছিলেন, তাদেরকে ইন্সপায়ার করে একটা আর্মস স্ট্রাগলের ভিতরে নিয়ে গেছিলেন। আর তাতে সুভাষচন্দ্র বোস যেটা করতে পারেননি, সেটা তিনি অনেক সাকসেসফুলি করেছিলেন। তো সেদিক থেকে কম্বিনেশন অফ দ্য বোথ অফ দেম। তো সেদিক থেকে এই মানবতাবাদী মানুষ এবং তার যে আদর্শ ছিল, মানবতাবাদী রাজনীতির আদর্শ, সেটাকে আমরা রূপায়ণ করতে পেরেছিলাম আমাদের প্রথম সাংবিধানিক দলিল, যে মানবতাবাদী দিকটা। সেখানে ওই সাংবিধানিক যে দলিল, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা আপনি আমাকে ঘোষণা করেছেন, তো সেইখানে 3টি কথা বলা হয়েছিল। একটা হচ্ছে যে সাম্য, আর হচ্ছে মানবিক মর্যাদা সকলের জন্য নিশ্চিত করার জন্য, আর তৃতীয় হচ্ছে সামাজিক ন্যায় বিচার। তো আমাদের সমাজে সেই জিনিসগুলো প্রতিফলিত হয়েছে কিনা, তার যে দর্শন, এবং সেদিক থেকে
এই আমাদের মানুষ হওয়ার ক্ষেত্রে যে দিক নির্দেশনা, সেটা বঙ্গবন্ধুর বক্তৃতাতে, বক্তব্যের রাজনীতিতে যেটা প্রতিফলিত হয়েছে আমাদের সংবিধানে, বঙ্গবন্ধুর নেতৃত্বেই তো আমরা সেই সংবিধান তৈরি করেছিলাম। তার পার্ট 2, পার্ট 3-তে আমাদের যে মানবিক মর্যাদার যে বিষয়টা, তারপরে সাম্য, সামাজিক ন্যায় বিচারের বিষয়টা, আমাদের পার্ট 2, পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, স্টেট পলিসি, এগুলো বাস্তবায়ন হয়েছে কিনা। আমরা মানুষ হিসাবে আমাদের অধ্যাপক সাহেব উনি খুব ভালো বলতে পারবেন যে আমাদের প্রাইমারি স্কুল থেকে লেভেল থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমাদের এই আদর্শিক জায়গাতে আমাদের লেখাপড়া শেখানো, আমাদের সেভাবে প্রত্যেকটা পরিবারে সেই সচেতনবোধটা সৃষ্টি হয়েছে কিনা, সেটা আপনার কাছে আসবে। বরং আমরা একটু প্রফেসর ডক্টর হারুন রশিদের সাথে একটু শুনে আসি, তিনি কিভাবে দেখেন, যিনি যেহেতু এটা নিয়ে গবেষণা করেন, লেখালেখি করেন। আপনি বলছিলেন স্যার যে আপনি সাথে আসলেন এবং বঙ্গবন্ধু মঞ্চে উঠলেন, ভাষণ শুনলেন এবং এই ভাষণ আপনি বিভিন্ন সময় এটা বিশ্লেষণ করেছেন। তা আমরা তাকে যে বলতে শুনি যে আজ আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, বাংলাদেশ আর স্বাধীন। সাথে তিনি যারা কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, তাদের কথা বলতে বলেন যে আপনারাই কষ্ট করেছেন, আপনারাই জীবন দিয়েছেন। এবং তিনি যাদেরকে, যেমনটি আমিনুল ইসলাম বলছেন, যেখানে যেখানে যাদের ধন্যবাদ দেওয়া দরকার সেটা তিনি বলেছেন, রাষ্ট্রনীতির কথা বলেছেন, সবকিছু বলেছেন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? 10 জানুয়ারি 1972 তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর যে ভাষণ দিলেন, মঞ্চের কাছেই বসা ছিলাম আমরা, এবং তার যে সেই সংক্ষিপ্ত ভাষণ, কখনো কখনো তিনি অশ্রু সম্বরণ করতে পারছিলেন না, রুমালটা দিয়ে মুছে নিচ্ছিলেন এবং বাষ্পরুদ্ধ কণ্ঠে কখনো কখনো বক্তব্য রাখছেন, স্মৃতিতে অম্লান। বঙ্গবন্ধু বলেছিলেন, যেটা আপনি বললেন, যে আমার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে, আজ আমার বাংলাদেশ স্বাধীন। এই কথাটা কিন্তু 72 সালের 18ই জানুয়ারি ডেভিড ফ্রস্ট, বিখ্যাত সাংবাদিক, তার সাথে যখন 32 নম্বরে ধানমন্ডিতে বঙ্গবন্ধু সাক্ষাৎকার দিয়েছিলেন, ওখানে কিন্তু বলেছিলেন যে আমার জীবনের যে স্বপ্ন ছিল সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা। ডেভিড ফ্রস্ট বলেছিলেন যে এই স্বপ্ন বঙ্গবন্ধু আপনি কখন থেকে দেখা শুরু করেছেন? বলেছেন অনেক অনেক দিন আগ থেকে দেখা শুরু করেছি। সেখানে যুদ্ধকালে 1971 সালের 5ই এপ্রিল নিউজউইক, বিখ্যাত নিউজউইক যে ম্যাগাজিন, সেখানে একটা বঙ্গবন্ধু প্রচ্ছদ করে একটা স্টোরি করেছিল। সেখানে লেখা আছে যে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন এবং স্বাধীনতা আহ্বান জানালেন, তো নিউজউইক লিখেছে, ইংরেজিতে লিখেছে, বাংলা আমি যেটা বলি, যে যে একদল ছাত্র বা এই ধরনের যারা আছে, যে যদি বলেন তাদের প্রেসারে বড় বঙ্গবন্ধু এই কাজটা করেন নাই, বরং বলেছেন যে এটা কি ছিল, ইট ওয়াজ দি ফুলফিলমেন্ট অফ হিজ লাইফ টাইম স্ট্রাগল ফর দি ইমানসিপেশন অফ দি বেঙ্গলি নেশন। অর্থাৎ বাঙালি জাতির মুক্তির জন্য, স্বাধীনতার জন্য জীবনভর যে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, তারই একটি মহেন্দ্রক্ষণ ছিল 7ই মার্চের ভাষণ। বুঝতে পারছেন, যেখানে বঙ্গবন্ধু বলতে পারছেন, বঙ্গবন্ধু 10ই জানুয়ারি তার যে ভাষণ, সেখানে আরও একটা কথা বলেছিলেন যে পাকিস্তানের কারাগারের স্মৃতি রোমান্থ করতে গিয়ে তিনি বললেন যে আমি মনে মনে ঠিক করলাম, কেন বঙ্গবন্ধু তো ফাঁসির আদেশ হয়ে গেছে, আমরা সকলেই জানি, এবং তিনি যে ছেলে ছিলেন তার পাশে তার জন্য কবর খনন করা হয়েছিল। তো বঙ্গবন্ধু তখন তার সেই কথা স্মৃতিচারণ করতে গিয়ে বললেন যে আমি মনে মনে স্থির করলাম যে আমি তাদের কাছে নথি স্বীকার করব না। তারপর বললেন যে ইয়া সরকার যদি ফাঁসি দেয়, তো ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, এটা বলেছেন। তারপর আমি বলবো যে তোমরা আমাকে মেরে ফেলো, ক্ষতি নেই, কিন্তু আমার লাশটি আমার বাঙালির কাছে বাংলাদেশে ফিরিয়ে দেবে। বুঝতে পারছেন, যে কথা বলেছিলেন যে বাঙালি জাতিসত্তা, তার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এটাকে মনে প্রাণে অস্তিত্বে কিভাবে ধারণ করলে যে বঙ্গবন্ধুর সাথে বাঙালি জাতিসত্তা, বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, বাঙালিত্ব বলতে যা বুঝায় প্রত্যেকটা এলিমেন্ট তার মানে যদি বলি রক্তের মানে কণিকায় এমনভাবে প্রবাহিত ছিল যে একেবারে একটা একক সত্তায় পরিণত হয়েছে। এই কথা যদি বলি, আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো এই যে বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, 7ই মার্চে যে ভাষণ দেওয়া দরকার সেটাই দিয়েছেন, এবং বঙ্গবন্ধু রাইট মোমেন্টে রাইট কাজটি কিন্তু করতেন, সকলে আমরা জানি। আবার 10ই জানুয়ারি যখন তিনি আসলেন,
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ, তারপরে যারা ব্যারিস্টার ভাই বলেছেন যে সব বিদেশি রাষ্ট্র যাকে যেভাবে করা দরকার, ফরেন পলিসির ডাইরেকশনও কিন্তু সেখানে পেলেন। সকলের সাথে বন্ধুত্ব, কার সাথে শত্রুতা না। তিনি বললেন যে আমি বাঙালি, আমি মুসলমান, এবং একথা তিনি ওখানে ঘোষণা করলেন। তারপর তিনি যেটা বললেন ওই তার যে ভাষণ, সেখানে যেটা হলো যে জাতির একজন পিতা, স্টেটসম্যান, সে ঠিক সেই দিক বিবেচনা রেখে মানুষ বা একটা জাতি যে ভাষণ আশা করে, ঠিক 10ই জানুয়ারি বঙ্গবন্ধু সেই ভাষণটি কিন্তু দিয়েছিলেন, এবং এটা কিন্তু বঙ্গবন্ধুর পক্ষেই একমাত্র সম্ভব ছিল। জি, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে এবং শেষ করা তো আসলে অনেক কিছু আলোচনা করার ছিল। যে প্রশ্নগুলো আপনি করছিলেন, আপনি স্বাধীনতা ঘোষণাপত্র রচনা করেছেন, রচয়িতা, যেটা আপনি বলছিলেন যে বঙ্গবন্ধু যে ভাষণ, যে তার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আদর্শ ছিল যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, এইগুলো কতটা আমরা করতে পেরেছি শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে রাষ্ট্র পরিচালনায়, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পারি যে এখন বর্তমানে তারই সুযোগ্য কন্যা ক্ষমতায় আছেন, এবং আমরা দেখি যে বারবার বাংলাদেশ বিভিন্নভাবে হোঁচট খেয়েছে। যারা বাংলাদেশের উন্নয়ন চায়নি তারা বাংলাদেশকে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তারপর শত বাধা পেরিয়েও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। এই যে অপশক্তিকে মোকাবেলা করে কিভাবে এখন বাংলাদেশ এগিয়ে যেতে পারে, মানে এই যে 10ই জানুয়ারির এই দিনে দাঁড়িয়ে আসলে বাংলাদেশের মানুষের কি অঙ্গীকার হওয়া উচিত, বাংলাদেশ সরকারের কি অঙ্গীকার হওয়া উচিত, রাজনীতিবিদদের এখন কি অঙ্গীকার হওয়া উচিত বলে আপনি মনে করেন স্বাধীনতা সংগঠক হিসাবে? বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর বাংলাদেশ যে পথে নিয়ে যাচ্ছিল তাতে বাংলাদেশের পরিচয়টি তো, এবং বাংলাদেশের যে উদ্দেশ্য এবং বাংলাদেশের যে মূলনীতি থেকে প্রচণ্ডভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো অ্যান্টিথিসিস অব দ্য ফিলোসফি অব বাংলাদেশ, বঙ্গবন্ধুকে হত্যা, তার পরিবারকে হত্যা করা, সেখান থেকে যে ঘুরে দাঁড়াবার ব্যাপারে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে বেরিয়ে আসতে পেরেছি, যে একটা হত্যার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি থেকে দেশটাকে উদ্ধার করে নিয়ে আসা, এটা বাংলাদেশকে একটা পণবন্দি করে ফেলেছিল একটা বিশেষ মহল, বাংলাদেশ বিরোধী যে শক্তি, পাকিস্তানের তল্পিবাহক হিসাবে যারা ছিল, এবং তাদের যে ইন্টেলিজেন্স এর যে বেড়াজালের ভিতরে বাংলাদেশের নেতৃত্বকে নিঃশেষ করার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে আবার একটা পাকিস্তানি স্রোতের হাতে নিয়ে যাওয়া, সেখান থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের যে উন্নয়নের কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, এবং যে জায়গাতে আমরা আজকে পৌঁছেছি, যে 2021 এবং 2040 সালে আমরা একটা উন্নত জাতিতে পরিণত হয়ে যাচ্ছি, এবং সেটা তো একটা খুব বাস্তবভাবে আমরা লক্ষ্য করছি। এরকম যে একটা অসাধারণ একটা যে আজকে অসাধারণ যে সাকসেস, অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কথা বুঝতে পেরেছি। আমরা যদি ডক্টর হারুনুর রশিদ আপনার কথা দিয়ে, আমি দুটো কথা বলতে চাই। একটা হলো যে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর হোমকামিং এর যে ঐতিহাসিক গুরুত্ব, এখানে যদি আমরা স্মরণ করি যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুর আগে শেষ লেখা যে কাব্যগ্রন্থ, সেখানে যে কবিতাটি লিখেছিলেন, ওই মহামানব আসে, এবং আমি যদি 4টা লাইন সেখানে পড়ি, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে উঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন। মনে হয় আমার কাছে যে 1941 সালে আমাদের সেই প্রিয় কবি, বাঙালির কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধুর 1972 সালে 10ই জানুয়ারি হোমকামিংকে সামনে রেখে যেন লিখেছেন। আরেকটি কথা বলি, আমি শেষ করি, সেটা হলোই, আমি বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তো বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র 15 বছর মধ্যেই হয়ে যেত, 10-15 বছর মধ্যে, বা বড় জোর 20 বছর। কিন্তু বক্তব্যটা হলো এই যে আজকে জননেত্রী শেখ হাসিনা যে কাজটা করছেন, বঙ্গবন্ধুর যে আরাধ্য যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, সেই কাজটি করছেন জননেত্রী শেখ হাসিনার ভিতরে। আমি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখি, এবং
সেটাই আমরা প্রত্যাশা করি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার আমিনুল ইসলাম, প্রফেসর ডক্টর হারুন রশিদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার যে ধারা শুরু হয়েছে, কোনো অপশক্তি যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সেই হোক আজ এই হোমকামিং ডে বা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অঙ্গীকার। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।